কার্ডিও একটা এক্সারসাইজ, কার্ডিও জাতীয় এক্সারসাইজ, সেটা মানে বোঝাতে পেরেছি, কিন্তু পেরে গেলাম মানে কিভাবে সেই 10 জন 50 জনে পরিণত হলো 1 মাসে। আমার দিদিরা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সত্যি করতে পরিশ্রম করে, লড়াই করে, হার না মানা মনোবল নিয়ে লক্ষ্য পূরণ করে, সংসার সামলে নিজেদের পরিচয় গড়ে তোলে। এই দিদিরা আপনাদের ঘরের মানুষ, পাড়ার মানুষ, আমাদের সকলের গর্ব। আজ এমনই 4 জন দারুণ দিদির গল্প শুনব। আপনি শিক্ষিকা, তার সাথে আপনি গর্বেতার জন্য অনেক শ্রম দিচ্ছেন, গর্বেতাকে সুন্দর করে তুলছেন। পড়াচ্ছেন কতদিন হলো? 2001 থেকে। MA কমপ্লিট করার পরে আমি যখন শিক্ষিকা হলাম ইংলিশ মাধ্যম স্কুলের, আমাকে বলা হলো তুমি শুধু দেখাও এবং ছেলে মেয়েদের স্পোকেন পাওয়ারটা বাড়াও। আমি পড়ার বাইরে কিছু কিছু শিক্ষা দিতে চাইতাম, এখনও দিই, বরাবরই দিই। মানুষের প্রকৃতির শিক্ষা, এই শিক্ষাগুলো তো না দিলে চলবে না। গুরু তো বাবা মা এবং টিচাররাই, তারা যদি এই শিক্ষাগুলো না দেয় কে দেবে? তো সেই শিক্ষাগুলো আমি দিতে চাইতাম, কিন্তু তারা বলতো আরবান এলাকা, এখানে এই শিক্ষা না দিলেও হবে। যদিও তখন আমার দোলন্দি বলে একটা নাম ছড়িয়ে গেছে, টিউশনটা আরম্ভ করে দিয়েছি 11-12। পরবর্তীকালে আমি নিজে ঠিক করি যে একটা মানসিক দ্বন্দ্বে পড়ে যেতাম, তো সেই শিক্ষাটা আমি দিতে পারছিলাম না। মানে যেখানে পড়াচ্ছিলেন সেখানেই সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছিল, ছেড়ে দিতে বাধ্য হলাম। তারপরে আমি 11টা আরও ভালো জোর দিলাম, 11-12 আমি ফ্রি টিউশন করে দিলাম। 11 থেকে MA পর্যন্ত আস্তে আস্তে পড়াতে লাগলাম, বাড়তে লাগলাম, যে 11-12, তারপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার MA পার্ট 1 পার্ট 2 করে আমি তখন ঠিক করলাম যে কারো কাছেই আমি পয়সা নেব না। তার কারণ পয়সাটাই সব নয় জীবনের, পয়সাটা দরকার, টাকা পয়সা অবশ্যই দরকার, কিন্তু সেটা সব নয়। এটার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আমার সঙ্গে থেকেছে, আমার স্টাডি রুম সুন্দর করে বানিয়ে দিয়েছে এবং সেখানে আমি ফ্রি টিউশন দিই। যারা আগে ভাবছিল একটা কেন থেকে যায় যে বিনা পয়সায়, এটা আবার কীরকম, নিশ্চয়ই সেরকম পড়াবেন না। একটা মানুষের যেন বাধা টেরা চোখ ছিল, কিন্তু দেখলো না। আমি সেই 14 সাল থেকে কিন্তু আমি বিনা পয়সায় পড়াচ্ছি। প্রিলি পাস করে মেন্সে পরীক্ষা দিয়েছে সেরকম স্টুডেন্টও এসেছে 2 জন। নমস্কার দিদি, আমার নাম অমিয় মাইতি, আমি গড়বেতা থেকে এসেছি। আমি দোলন ম্যামের WBCS ফ্রি কোচিংয়ের একজন স্টুডেন্ট। WBCS প্রিলিমস পাস করেছি। আমি খুবই গরিব সাধারণ বাড়ির একজন ছেলে, আমাদের পক্ষে সম্ভব নয় খুব নামি দামি ইনস্টিটিউশনে শেখার মানে কোনো স্কোপ নেই। তো ম্যাডাম আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন এবং উনি পড়াশোনার পাশাপাশি উনি আমাদেরকে মোটিভেট করেন সর্বদা, এবং উনি আমাদেরকে সাহায্য করেন যে আগামী দিনে আমরা যেন ভালো মানুষ হতে পারি। খুব ভালো, খুব ভালো। এগুলো ইন্সপিরেশন তরুণ চাপাতি আগামী প্রজন্মের জন্য। আপনি নিদর্শন হয়ে থাকবেন সকলের কাছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আপনি। সুস্মিতা, গত 5 বছর ধরে ঘিয়ের ব্যবসা করছে। হ্যাঁ দিদি। কিভাবে শুরু হলো ঘিয়ের ব্যবসা? হঠাৎ করে ঘিয়ের ব্যবসা কেন? প্রথমে আমি গৃহবধূ ছিলাম, তারপরে গৃহবধূ থাকতে থাকতে আমার 2টো ছেলে বাচ্চা হলো। তারপরে ভাবলাম যে ওরা তো বড় হয়ে গেছে, তাহলে এখন বাড়িতে বসে না থেকে স্বামীর সঙ্গে হেল্প করা যায়। গোয়ালা পরিবারে ছোট থেকে মানুষ হয়েছে এবং গোয়ালা পরিবারে বিয়ে হয়েছে। ছোট থেকে দেখতাম যে আমাদের ছানার ব্যবসা আছে, সেইখান থেকে আমার মা ঘি বানাতো, তাহলে সেই ব্যবসাটা যদি আমার ইচ্ছা হলো যে ওরকম যদি আমি করতে পারি। তুমি তো আমি জানতে কিভাবে? হ্যাঁ, কিভাবে বানাতে হয় সেটা জানতাম। এই ব্যবসাটাই শুরু করলাম দিদি। প্রথমে 20 কিলো জিনিস নিয়ে এলাম, মানে ঘি, দুধ থেকে যে মাখন তৈরি হয় সেই মাখন থেকে ঘি বানালাম। সেই ঘিটা আপনার 10 কিলো হলো। স্বামী কি করেন? স্বামী আমাদের গোয়ালার ব্যবসা, স্বামী আমার কাঁচা দুধের ব্যবসা করে, মানে অন্যজনের বাড়ি থেকে দুধ কালেক্ট করে দিই, সেই দুধটা আবার অন্যজনের বাড়িতে দিয়ে আসি, কাঁচা দুধের ব্যবসা। তখন সে সবার বাড়িতে বলে যে আমরা ঘি বানাই, তা আপনারা যদি নেন তা ভালো হয়। সেইভাবেই বলতে বলতে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এরকমভাবে প্রচার হলো। তখন সবাই খেয়ে বললো না এই ঘিটা খুব সুন্দর ঘি, বাজারের থেকে ভালো খেতে। তখন থেকে আমি দোকানে, দিদি আমার 10টা মতো দোকান আছে, এই ঘি সেল হয়। বাজারের দোকান ধরে রেখেছো যেখানে তুমি ঘি সাপ্লাই করো? কিছু হোটেল আছে, হোটেলে ঘি সাপ্লাই দেয়। এটা কোন জায়গা? আমাদের লালবাগে, মুর্শিদাবাদ। ও, আবার হাজারদুয়ারি আছে মুর্শিদাবাদে, সেখানে অনেক টুরিস্ট ঘুরতে আসে। আমার ব্যানার লাগানো আছে, সেই ব্যানার দেখে আপনার এই ঘি নিয়ে যায় অনেক জায়গাতে, দূর দূরান্তে। তো শুরু করেছিলে 20 কিলো মাখন থেকে, এখন কি করছো? এখন কত কিলো আসছে? এখন সেইখানে দিদি পৌঁছে গেছে, আমার মাসে 2 কুইন্টাল ঘি বানাই আমি এখন। ওরে বাবা! সুস্মিতা, এগিয়ে যাও, নিজের ব্যবসা আরো বড় করো। থ্যাংক ইউ দিদি।
রেশমি জুম্বা ট্রেনার, কিভাবে শুরু হলো এই জার্নি তোমার রেশমি? বেসিক্যালি আমি ডান্সটা নিয়েই ছিলাম, আমার ফোকাস ডান্স নিয়েই ছিল। কিন্তু যখন আমি আমার বাপের বাড়ির দিক থেকে যদি বলি, তো আমি হচ্ছে বড় মেয়ে, তো বাবার বিজনেসটা আমার দেখতে হচ্ছিল। কি ফর্ম অফ ডান্স করতে? আমি ওয়েস্টার্ন ডান্সই করতাম। আচ্ছা, আমার বাড়িতেই সেই সময় ডান্স, বাপের বাড়িতেই ডান্সের ক্লাস ছিল। বাবারও বয়স হচ্ছে, বাবার ব্যবসাটা দেখার দরকার ছিল সেই সময়। তো ওই যে ডান্সটা আমার আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো। তারপরে বিয়ে হলো আমার, লকডাউন মানে আমার প্রেগনেন্সি যখন আসলো, তো একসঙ্গে আমার টুইন্স প্রেগনেন্সি আসলো। হ্যাঁ, এসেছে আমার 2 ছেলে। তার মধ্যে আবার আমার হাজবেন্ডের যে দত্তপুকুরে কারখানা ছিল, সেই কারখানাটা হচ্ছে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায়। মানে সেই সময় এক জায়গায় 10 জন থাকা যাবে না, এরকম একটা সমস্যা দেখা গেল। তো সব কিছু নিয়ে আমি, আমার হাজব্যান্ড খুব পাজেলড হয়ে যায়। তখন আমার হাজব্যান্ড বলে, ঠিক আছে তুমি বাড়ি থেকেই শুরু করো, মানে যেভাবে হোক শুরু করো। তো আমি অনলাইন ক্লাস শুরু করলাম, সবার ফার্স্টে ডান্স ক্লাস শুরু করলাম। এবার এই ডান্স ক্লাস করাতে করাতে, ওই সময় কোভিডের সময় তো কাজ নেই কোনো, এই সময় আমি জুম্বা ক্লাসটা বেশ সার্চ করলাম। তারপরে একবার পেলাম যে মুম্বাইতে একজন ট্রেনার আছে, সে ট্রেন করছে সেই সময় অনলাইন। তো তার কাছ থেকে আমি এই সার্টিফিকেটটা, কারণ ওইটার একটা লাইসেন্স লাগে, সবাই জুম্বা করাতে পারবে না। এরপরে কোভিড শেষ হলো, তো 10 জন নিয়ে শুরু করেছিলাম, খুব ভয়ে ভয়ে একটা ক্লাব ভাড়া করে নিয়ে। আশেপাশে সবাই মানে হয় না, সবাই আলোচনা করলো যে এটা তো একদম কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা তো নাচ হচ্ছে। কিন্তু আমি এটা নাচ না, একটা যে কার্ডিও, একটা এক্সারসাইজ, কার্ডিও জাতীয় এক্সারসাইজ, সেটা মানে বোঝাতে পেরেছি। কিন্তু পেরে গেলাম মানে কিভাবে সেই 10 জন 50 জনে পরিণত হলো 1 মাসে। ভেরি গুড রেশমি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তামার গয়না বানাও, হ্যাঁ, কিভাবে শুরু হলো এই কাজটা? সাধারণ গৃহবধূ ছিলাম, আমার স্বামী টোটো চালাতো। এবার 2টো মেয়ে, টোটো চালিয়ে যা ইনকাম হতো টেনে টুনে জাস্ট সংসারটা চলতো। এবার মধ্যিখানে আমার হাজব্যান্ডের একটা অসুখ দেখা দেয়, মানে এই যে শিরার প্রতিটা নার্ভে নার্ভে জল জমে গেছে। এখানে প্রায় সব ডাক্তারকে দেখানো হয়েছে। আমি বলি না, আমি একে সুস্থ করবই। ভেলুড়ে গিয়ে ওকে সুস্থ করে আনছি। তখন কি করবো দিদি, এত বাড়িতে অভাব, তা বাদে স্বামী অসুস্থ। আমি আমার বাড়ির সামনে একজন কাজ করতো এই কাজ, তার থেকে আমি এই কাজটা শিখে প্রথম তাদের কাছ থেকে মাল নিয়ে এনে আমি বাড়িতে বানাতাম। বানিয়ে ওদেরকে দিয়ে দিলে 100 পিসে ধরো আপনাকে 2000 টাকা করে দিত। সে 2000 টাকাতেও দেখা যাচ্ছে এদিকে স্বামী অসুস্থ, তার ওষুধ কিনতে বা সংসার কি হয়, কিছুই হয়নি। তারপরে আমার একজন দেওয়ার বললো যে তুমি এইগুলা নিয়ে ব্যবসা করবে, অল্প কিছু টাকা পুঁজি করে লোকের কাছ থেকে 3 টাকা করে সুদে নিয়ে প্রথম আপনার ধরুন 1.5 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে লাগছি। এখন 3-4 জন নিয়ে প্রথম কারিগর কাজ করতো, এখন আমার কাছে প্রায় 20-25 জন কারিগর কাজ করে। মেয়ে ভোর 5টা থেকে ওঠে, ঘাটাল দাসপুর যে আছে সেখানে মাল নিয়ে যাই। এখন তাহলে আগের মতো কষ্টও নেই? না না, এখন ভালো উপার্জন হচ্ছে, আরো ভালো হোক তোমার ব্যবসা। অতসী, ঠিক আছে? ঠিক আছে।